Disclaimer: the views and opinions expressed in the podcast are those of the guest and do not necessarily reflect the official policy or position of this channel. Information provided is for educational and informational purposes only. কোন দলের কেউ ভাবছেন না, হাতে হাত মিলিয়ে নামছেন। হাইকোর্টের যে এটা সেটা কি সুপ্রিম কোর্টে গেলে আরো রাজ্য সরকারের কাছে আরো বিপদের কারণ হতে পারে? শাসক দল তাদের মধ্যে একাধিক মত বাইরে বেরিয়ে আসে, যে মতগুলো সরকার বিরোধী মত। বুদ্ধদেব বাবুর একটা গণতান্ত্রিক সত্তা ছিল, এ নিয়ে কোনো ভুল হবে না। তৃণমূলের মেজর সেজর বা ছোটরা তারাও মার খাবে পুলিশের হাতে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে সারাদিন কলকাতা শহরে এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে নানা রকম আন্দোলন এবং নানা রকম ঘটনা প্রবাহ দেখা গেল। তার মধ্যে যেসব ঘটনা প্রবাহ খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা তো কলকাতার ফুটবল প্রেমীদের বিক্ষোভ আন্দোলন এবং সেখানের পুলিশের লাঠি চালানো। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে একটি যে বড় খবর এসছে, যে সুপ্রিম কোর্ট সুমোটোভাবে এই কেসটা গ্রহণ করেছে এবং আগামী মঙ্গলবার এর শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্ট থেকে, অর্থাৎ কেসটা চলে গেল সুপ্রিম কোর্টে। এবং এছাড়া রাজ্য সরকারের একাধিক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত, কখনো ডাক্তারদের বদলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া, তারপরে সেটা তুলে নেওয়া, পরবর্তীকালে আরেকটি সিদ্ধান্ত যেটা নিয়ে খুবই বিতর্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে মহিলাদের বিভিন্ন কর্মস্থলে যত সম্ভব নাইট ডিউটি কম করতে যে নির্দেশ, সেটাও যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই আমাদের খোলা আড্ডা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। প্রথমেই আমরা যে বিষয়টা আসি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে আজকে যে সিদ্ধান্তটা হলো, যে সুমোটো একটা স্বতঃপ্রণোদিত যে তারা মামলা দায়ের করে তারা কেসটাকে শীর্ষ আদালত নিয়ে নিল। তো এই বিষয়টার তাৎপর্য কি, এইটার ব্যাখ্যাটা যদি একটু আপনি করেন আমাদের কাছে। এর এই যে সুপ্রিম কোর্ট যেটা সুমোটো স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটা গ্রহণ করেছে, তার প্রধান হচ্ছে বিশেষ করে প্রধান বিচারপতি সেখানে আছেন, চন্দ্রচূড় আছেন, এবং তারা এটা গোটা বিচারটাকে দেখবেন যে এর সারমর্মটা কি। মামলা তো হচ্ছে, ঠিক আছে, এক পক্ষ মামলা করছে, আরেক পক্ষ মামলা করছে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছবে, এটাও আমরা জানি। কিন্তু প্রাথমিকভাবে এর যে অভিঘাত, এই যে ঘটনার অভিঘাত যেখানে পৌঁছেছে, যেটা আমরা প্রথমবার দেখেছিলাম নির্ভয়া কাণ্ডের ক্ষেত্রে, এবং নারী নির্যাতন তার বিভিন্ন রকমের, যাকে বলা হয় ঠিক আছে শোনা যাচ্ছে, নারী নির্যাতনের যদি বিভিন্ন রকমের আমি ধাপ বলি, তো এটা একবারে শেষের ধাপ। কেননা একজন মহিলা, শিক্ষিতা মহিলা চিকিৎসক, তিনি হাসপাতালে যখন কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, সেই অবস্থায় একজন পুলিশের একজন কর্মী তাকে ধর্ষণ করে হত্যা করলো। এর মধ্যে অনেক কটা জায়গা আছে যেগুলো আইনের চোখে ভীষণ কঠিন। প্রথমত, যে রক্ষক যার উপরে দায়িত্ব, তাদেরই একজন তার উপরে এইরকম অত্যাচার করলো। কার উপরে? নারীর উপরে। কোন নারী? শিক্ষিত একজন শিক্ষিতা নারী আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে খুবই মূল্যবান একজন, আমরা যাকে বলি, আমরা যদি বলি মূল্যবান একজন ব্যক্তিত্ব তৈরি হন। সেখানে এই যেভাবে তৈরি হয়েছে এই যে ঘটনাটা, তার যে ঘটনার অভিঘাত পৌঁছলো, যেখানে এক দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে গেল, এবং সারা দেশের সমস্ত হাসপাতালে যখন এইরকম বিক্ষোভ শুরু হলো, সেটা আম জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে চারিয়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এর মধ্যে আমরা একটা বিরাট আরেকটা বড় ব্যাপার দেখেছি। সেটা হচ্ছে শুধুমাত্র নারী স্বাধীনতা তো বটেই, নারী নিরাপত্তা তো বটেই, এছাড়াও এই যে মানুষের নিরাপত্তা, এবং এই যে একটা গণতান্ত্রিক শক্তি মানুষের প্রতিবাদের ভাষা তাকে বন্ধ করে দেবার
যে চেষ্টা, যে প্রয়াস শাসক দল নিচ্ছে বা নিল, এখানে তৃণমূল শাসক দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিলেন বলা যেতে পারে, সেটা মানুষ যে সহ্য করবে না এটা পরিষ্কার জানান দিয়েছে। এই রকম যখন অবস্থা হয়ে যায়, তখন সুপ্রিম কোর্টকে স্বভাবতই এর একটা দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব সে নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু চন্দ্রচূড় অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই যে যাকে নিজের কর্তব্য যাকে বলা হয়, সেই কর্তব্যটা পালন করবার জন্য এটা একটা শতপ্রণোদিত মামলা করেছেন। কাউকে মামলা করতে হয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই মামলাটার যাকে গুরুত্ব সেটা বিচার করে দেখবে। এবং এটা খুব খাঁটি কথা যে এই গুরুত্ব বিচার করে কি রায় দেয়, কি তার অবজারভেশন হয়, পর্যবেক্ষণ হয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার হবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভবিষ্যতে এই যে রেফারেন্সটা হবে, এই যে মামলার যে রায় হবে, আমরা যে দেখবো রুলিং হবে, সেটা কিন্তু ভবিষ্যতে যে কোনো আগামী দিনে বেশ কিছু জায়গায় বা বেশ কিছু রাজ্যে, বহু জায়গায় বিভিন্ন মামলার ক্ষেত্রে এইটা পরিধারযোগ্য হবে। এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বা ট্রায়াল কোর্টেও এটার গুরুত্ব বারবার বলা হবে। এই জন্য এটা অপরিসীম একটা গুরুত্ব পাচ্ছে। আরেকটা দ্বিতীয় কথাটা বলা দরকার, সেটা হচ্ছে এই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধুমাত্র ডাক্তার নন, তার মধ্যে চলচ্চিত্রকাররা আছে, শিল্পীরা আছেন, সাধারণ মানুষ আছেন, কর্মীরা আছেন, সরকারি কর্মীরা আছেন, সমস্ত স্তরের মানুষ, ইঞ্জিনিয়ার আছেন, সমস্ত স্তরের মানুষ এবং মহিলারা পথে নেমেছেন, একদম পথে। এবং রাজনীতির ব্যানার ছেড়ে, হ্যাঁ এর মধ্যে রাজনৈতিক ফায়দা যাকে বলি সে তো আছেই, অবশ্যই তোলবার একটা ইচ্ছে সমস্ত দলের আছে, আমি কাউকে বাদ দিচ্ছি না, সবার আছে। কিন্তু তা বাদ দিয়ে কিন্তু সাধারণ মানুষ নেমে পড়ছেন। কোন দলের কেউ ভাবছেন না, হাতে হাত মিলিয়ে নামছেন। এইটার একটা সাংঘাতিক গুরুত্ব আছে। এই গুরুত্বটা অনুধাবন করেই সুপ্রিম কোর্ট একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটা ধরুন আমরা যখন হাইকোর্টে এই মামলাটা প্রথম আমরা যে লক্ষ্য করি, তখন দেখেছিলাম যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও মামলাটা ভীষণভাবে সিরিয়াসলি নিয়েছিলেন এবং তিনি রাজ্য সরকারের দাবিকে প্রথমে তো একদম নস্যাৎ করে দিয়ে সিবিআইকে দেন এই ইয়েকে, এবং খুব কড়াভাবে বলেন যে সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আমি সম্ভাবনা দেখছি। তার পরের ধাপে তিনি কলকাতার পুলিশ কমিশনার, যেদিনকে রাত্রির বেলা 14ই আগস্ট রাত্রিরে আরজি কর হাসপাতালে প্রবল ভাঙচুর হয়, হ্যাঁ কার্যত একটা নৈরাজ্য অবস্থা সৃষ্টি হয়, তার পরের দিনও তিনি কলকাতার পুলিশ কমিশনারকে কার্যত যেরকম ওইরকম একটা অত পদস্থ একটা কলকাতার পুলিশ কমিশনার এর মতো পদের মানুষকে তিনি যে ভাষায় তিনি আক্রমণ করেন, যে ভাষায় তিনি নিন্দা করেন, তার তো আমরা খুব একটা তার বোধহয় এরকম কোনো উদাহরণ আগে বোধহয় খুব কমই আছে, নজিরবিহীন। তো সেইখানে হাইকোর্টে যাওয়ার, এই হাইকোর্টের যে ইয়েটা, সেটা কি সুপ্রিম কোর্টে গেলে আরো রাজ্য সরকারের কাছে আরো বিপদের কারণ হতে পারে? বিপদের কারণে তো যা হবার সেটা হয়ে গিয়েছে, আর নতুন করে বিপদের কারণ কিছু নেই। কিন্তু আমি পরিষ্কার বলছি, কেন পরিষ্কার বলছি এই কথাটা, কারণ আর রাজ্য সরকারের কাছে বিপদ কি বাড়তে পারে? সমস্ত মানুষ প্রায় এই যে এইভাবে রাস্তায় নেমেছে, একদিন হয়নি, কিন্তু একদিনের প্রতিবাদ হয়েছে গোটা রাত্রি, তারপরে চলছে, লাগাতার চলছে। এই যে লাগাতার চলছে তার কারণটা কি? তার কারণ দুটো জিনিস হয়, দেখো। এটা যারা অন্য অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, এই অনেক টেলিভিশন মিডিয়াতে বা অনেক অ্যাঙ্কার, অনেক সাধারণ মানুষ, অনেক বা রাজনৈতিক দলেরা বিভিন্ন ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে তোমাকে বলতে পারি যে এইরকম অবস্থা এর আগে আমি দেখেছি। এইরকম ধরনের ঘটনা যখন সরকারের এই একটা এমন একটা অবস্থা দাঁড়ায় যে সরকারের যাকে রাশটা আলগা হয়ে যাচ্ছে ক্রমাগত, সেটা বোঝা যাচ্ছে। কখন বোঝা যায়? যখন সরকারের যে দল, শাসক দল, তাদের মধ্যে একাধিক মত বাইরে বেরিয়ে আসে, যে মতগুলো সরকার বিরোধী মত এবং যেগুলো এতদিন বেরোতে পারছিল না। এটা ঠিক স্লুইস গেট খুলে যাওয়ার মতো। আমি যদি উপায় না, আমি আটকে রাখলাম, কিন্তু সুইচ গেটটা যদি খুলে যায় তখন যেটা হয়, দেখো আমি নিজে সিঙ্গুর নন্দীগ্রাম খুব কাছে থেকে দেখেছি।
এবং সিঙ্গুর তো আমি একেবারে সরাসরি আমি নিজেই তখন সাংবাদিকতায় রিপোর্টিং এর প্রতিদিন প্রায় করেছি। তখন আমি দেখেছিলাম বুদ্ধদেব বাবুর একটা গণতান্ত্রিক সত্তা ছিল, এ নিয়ে কোনো ভুল হবে না। কিন্তু বুদ্ধদেব বাবুর থাকলেই তো সবার ছিল তা তো নয়, তার আশেপাশে যারা ছিলেন সবারই ছিল না। বরং সবাই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ধর্ণা থেকে উঠিয়ে দেওয়া হলো না। বুদ্ধদেব বাবু সেটা করেননি, হি ডিডন্ট ডু দ্যাট। উনি গণতান্ত্রিক পদ্ধতিটা মেনে নিয়েছিলেন। এবং এটা দলের কিন্তু মধ্যে এটা নিয়ে খুব অনেক আলোচনা হয়েছে যে বুদ্ধদা রাজি হননি আলোচনা এটা। হয়েছিল, কিন্তু তার তার মানেটা কি, তার মানে কিন্তু এবং তখন আমার আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি যখন যেখানে যেখানে কাজ করেছি ভীষণভাবে আমরাও করেছি সিপিএম এর বিরুদ্ধে বা যেভাবে সরকারের বিরুদ্ধে। এবং তখন বুদ্ধদেব বাবুর, আজকে বুদ্ধবাবু চলে গিয়েছেন, অনেকেই বলেছে কাল কালে জামাতে সাদা পাঞ্জাবিতে কালির ছিটে লাগেনি, এটা ফ্যাক্ট। সততার প্রশ্নে কোনো রকমের সংশয় নেই তার ব্যাপারে। কিন্তু তখন বারবার বলা হয়েছিল রক্তের ছিটে লেগে গিয়েছে নন্দীগ্রামের পরে, এটা হয়েছিল। আজকে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সততার প্রতিমূর্তি নিয়ে এসেছিলেন, কিন্তু কিভাবে এসেছিলেন? গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছিলেন। এবং তখন আমার মনে আছে আমি একটি সংবাদপত্রে লিখেছিলাম, উত্তর সম্পাদকীয়, আমি লিখেছিলাম যে গণতন্ত্রের একটা সুবিধে হচ্ছে আপনি যে গণতন্ত্রের সিঁড়ি বেয়ে উঠেছেন, আপনাকে প্রয়োজনে সেই গণতন্ত্রের সিঁড়ি বেয়েই নামতে হবে। আপনি যদি না নামেন ও সিঁড়িটা সরিয়ে নেওয়া হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা যদি বুঝতে না পারেন, তাহলে তার বুঝতে হবে যে তিনি গণতান্ত্রিক পদ্ধতিটাকে মানছেন না, তিনি একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতিকে মানছেন। এবং এই যে স্বৈরতন্ত্রের যে চেহারা বা বাচন ভঙ্গি বা প্রকাশ ভঙ্গি, সেটা মাঝে মাঝে বেরিয়ে আসে, এটা সবাই জানি, লক্ষ্য করবে। এই জন্যে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন, একটি কথাও বলছেন না। বোঝাই তো যাচ্ছে একাধিক লবির মধ্যে এটা সবচেয়ে বড় লবি। এই যে বড় ভাবে ফাটল হয়েছে ভেতরে, আর এবং তিনি যত সরকারের অনেক ফাটল সিদ্ধান্তের সমালোচনাও করেছেন, সমালোচনা করেছেন, ভেতরে ভেতরে আর কি কি করছেন আমরা সেটা জানতে আমরা জানি পারছি না না। বা জানতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা এটা তো আন্দাজ করতে কোনো অসুবিধা হয় না। তিনি মমতার সঙ্গে তো পা মেলাননি। পা না মেলানোর অর্থটা কি? পা না মেলানোর অর্থ হচ্ছে এটাই, আমি তোমার সঙ্গে নেই। ও শরীর খারাপ এই সমস্ত অজুহাত এই আমাদের ফিরহাদ হাকিম যতই দিয়ে থাকুন, ও কথায় কেউ বিশ্বাস করে না, আমরা অন্তত বিশ্বাস করব না। কথাটা বলতে পারেন তিনি ছেলে ভোলানোর মতন, কিন্তু ছেলে ভোলানো তো হবে না, সাধারণ মানুষও বুঝতে পারেন। সেই মানুষের বিশেষ করে বুদ্ধিজীবী সমাজ বা সুশীল সমাজ যাকেই বলি, তাদের এইটুকু বোধ বুদ্ধি আছে। তো কেন হয়েছে? হয়েছে একটাই কারণে, কারণ একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এই পুঞ্জীভূত ক্ষোভটা হলো কেন? কারণ এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনৈতিক দাদা নেতা, বারবার যেটা বলছি, এবং আমলা এবং টেকনোক্র্যাট সবাই, তারা এমন একটা বৃত্ত তৈরি করে যে বৃত্তটাকে তারা মনে করে যে অক্ষয়, চিরদিনের জন্য রয়ে গেল তাদের ক্ষমতা। আর ক্ষমতার আধিপত্য বিস্তার করতে গেলে প্রচুর অপরাধ, প্রচুর অন্যায় চুপচাপ সহ্য করে মেনে নেওয়া হয় এবং ধামাচাপা দেওয়া হয়, কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া হয়। যে এই যে যখন তারা আক্রান্ত হয়ে যায়, তখন বুঝে উঠতে পারে না কি করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আবার নিজের হাতে রাশটা নিয়েছিলেন এবং নিজের হাতে রাশটা নিয়ে লোকসভা ভোটে খুব ভালো ফল করেছেন, তারপরে তার একটা ধারণা হয়েছিল, এবং এটা এই ধারণাটা যে কোনো রাজনৈতিক নেতার হয় বা নেত্রীর হয়, যে আমি হচ্ছি অপরাজেয়। গণতন্ত্রে কেউ অপরাজেয় হয় না। গণতন্ত্রে যদি অপরাজেয় হতে হয়, তাকে স্বৈরতান্ত্রিক হতে হয়, তাকে মিলিটারি কুয়ের ভরসা করতে হয়, তাকে আর্মির ভরসা করতে হয়। হ্যাঁ, তবে একটা দেশটা অগণতান্ত্রিক পথে গিয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের ভারতে সেই ইতিহাস নেই। এটা পাকিস্তান হয়নি, আফগানিস্তান হয়নি, বাংলাদেশও ঠিক। হবে না, আমি জানি এটা এটা হতে পারবে না। ভারতবর্ষটাকে যেভাবে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন আমাদের ফাউন্ডাররা, যতই তাদের গালিগালাজ করা হোক, সেটা এখনো টিকে আছে। ঠিক। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি না বোঝেন, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক সত্তায় কোথাও একটা ভীষণ রকমের ভুল ভুল হচ্ছে, ভীষণ ভুল হচ্ছে।
এবং সেই ভুলটা হয় কি, একটা ভুলকে চাপা দিতে গেলে আরেকটা ভুল এসে পড়ে, এবং সেটাই হচ্ছে। তাকে ঠিকই এবার আপনি তাহলে তিনি কি করবেন, সেটা আমি বলছি না, তবে তুমি যেটা বলছো এই কথাটাই আমি এখানে বলছি, যে এই যেভাবে এই যে সাধারণ মানুষ রাস্তায়, মহিলারা রাস্তায় নেমেছেন, মনে করে দেখো তিনি এত মহিলাদের জন্য করেছেন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আহ, রূপশ্রী, অনেক কিছু, সে সমস্ত ভুলে গিয়ে এনারা নেমেছেন। তার মধ্যে কি, এদের মধ্যে কি কন্যাশ্রী পাননি এমন লোক, এই কন্যাশ্রী পাওয়া মানুষ কি কম আছেন? আছেন, নিশ্চয় আছেন, আমি মনে নিশ্চয়ই করি। আছে। রূপশ্রী পেয়েছেন এমনও আছেন। তৃণমূলের কিন্তু একদম বড় তারা বড় অনেক মানে মাঝারি স্তরের নেতা, পাড়ার নেতা, তাদের বাড়ির মহিলারা নেমে গেছে, মহিলারা নেমেছেন, আর বড় স্তরের নেতারাও তো নেমেছেন, নেমেছে। রাজ্যসভার সাংসদও নেমে হ্যাঁ, পড়েছেন। এই প্রসঙ্গটা এবারে আমি আসতাম সুখেন্দু শেখর রায়। হ্যাঁ, তার সুখেন্দু শেখর রায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি বলুন, আপনি এই বিষয়টা একটু হুম, বলুন। হুম। যে তাকে তো আমি বলছি সেটা, পুলিশের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। তিনি হ্যাঁ, পুলিশ কমিশনারকেও সিবিআই তদন্তের প্রয়োজনে তাকে হুম, গ্রেপ্তার করার কথা দাবিতে তুলেছে। হ্যাঁ। এবারে হচ্ছে কি, এই যে যারা দেখবেন, একটা জিনিস সুব্রত একটু লক্ষ্য করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মূলত কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা মানুষজন এবং কংগ্রেসের যারা ছিলেন একসময় ঠিক। সমর্থক, তারাই সমর্থন করে, তারাই তাকে নেত্রী করেছিলেন, এটার হুম, মধ্যে তো ভুল নেই, এবং সবাই কংগ্রেসের ছিলেন। হুম, সুখেন্দু শেখররা অনেক পরে এসেছিলেন। হুম, আমাকে নিজেকে একবার প্রণব মুখার্জি কলকাতায় এসেছিলেন একটি অনুষ্ঠানে, আমি ছিলাম, এবং সেখানে ঘনিষ্ঠভাবে সুখেন্দু শেখর কিন্তু মমতার প্রশংসা করেননি, কারণ তিনি তখনও তৃণমূলে যাননি, হুম, এবং তিনি যথেষ্ট একটা, মানে যাকে বলা হয় সমালোচনা সূচক কথাই বলেছিলেন এই ব্যাপারে। পরে তিনি তৃণমূলে গিয়েছেন এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন, কারণ তিনি দেখেছেন যে কংগ্রেস করে এখানে এই হুম, সিপিএম এর বিরুদ্ধে বা অপোজিশনের বিরুদ্ধে কিছু করা যাবে না, এটা হচ্ছে তার কিন্তু তিনি আবার বুঝতে পারছেন যে তার এই যে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি। হ্যাঁ, এই যে ঠিক হয়নি কেন, ঠিক হয়নি ওই একটাই কারণে, যদি তুমি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নেতা বা নেত্রীর কাছ থেকে গণতন্ত্রটাই ফিরে না পাও, তোমার মুখটা যদি ব্যান্ডেজ দিয়ে চেপে দেওয়া হয়, তোমার মুখটা যদি টেপ দিয়ে আটকে দেওয়া হয়, তোমাকে কথা বলতে না দেওয়া হয়, কিছুই কথা বলতে না দেওয়া হয়, তাহলে তো এটাই ঘটতে থাকে। ঠিক। যে সংকটটা আমরা ঠিক, মহুয়া মৈত্রের মধ্যেও দেখলাম, এই 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 পর্যায়ে আরো হ্যাঁ, অনেকের মধ্যে দেখলাম, হ্যাঁ, তার মধ্যে হুম, ভোকাল যারা খুব বেশি, যারা সবসময় কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি সর্বভারতীয় তুমি রাজনীতি। একটা লক্ষ্য করবে, এইটা 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 ভারতীয় জনতা পার্টির মধ্যেও শুরু হয়েছে, যে কোনো এই ধরনের যারা, এই নরেন্দ্র মোদীর মধ্যে তো এই স্বৈরতন্ত্রের প্রভাব বেশি ভীষণভাবে প্রকট, এটা আমরা প্রকট। জানি। এবং তিনি কিন্তু এই যে যখন 240-এ এসেছেন, তখন তিনি খানিকটা নরম হয়েছেন কাদের সঙ্গে, শরিকদের সঙ্গে, নিজের শরিকদের সঙ্গে, শরিকদের কাছে তিনি নরম হয়েছেন, তাদের বাবা বাচা করছেন, টানে জানেন যে তাকে সরকারটাকে টিকিয়ে রাখতে হবে, এটা হয়েছেন। কিন্তু কোথায় ফারাকটা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যে আরো বেশি আগ্রাসী হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন তাকে তো হারানো যাবে না। হ্যাঁ, একটা জায়গায় তার বিরাট ভুল হচ্ছিল, এই এদের সবারই হয়, এই ঠিক নরেন্দ্র মোদীরও হয়েছিল, এই যে আমি ইনভিনসিবল, আই অ্যাম ইনভিনসিবল, আমাকে কেউ হারাতে পারে না, আমি আমি হচ্ছে একবার অপরাজেয় কেউ, এটা গণতন্ত্রে চলে না, যদি গণতন্ত্র ঠিকভাবে থাকে। তুমি আমেরিকাতে দেখবে ডোনাল্ড ট্রাম্পের একই ঘটনা ঘটেছিল, আবার হয়তো আসতে পারে, কিন্তু গণতন্ত্রের হাত ধরেই আসতে হবে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রিক অফ, যাকে বলি স্ট্রিক অফ, এই যে অটোক্রেসি, যেটা বলছি খুব বাজে ভাবে সমালোচনামূলক ভাবে বলা হচ্ছে, এই স্ট্রিক অফ অটোক্রেসি প্রথম দিন থেকে ছিল, ছিল না তা তো নয়। এবার বাঙ্গুরে গিয়ে তিনি প্রথমে জয়েন করেই কিভাবে, এমআর বাঙ্গুরে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছিলেন, হ্যাঁ, ভবানীপুর ডক্টর থানায় গড়াই, গিয়ে হ্যাঁ, কি কাণ্ড ডক্টর গড়াইয়ের ঘটিয়েছিলেন, ক্ষেত্রে। এতে হ্যাঁ, ডক্টর গড়াইকে। তো এই ঘটনাগুলো ঠিক মধ্যে কিন্তু বোঝা যায় যে এই ঘটনাটা কোনো না কোনো দিন বিস্ফোরক হয়ে উঠে আসবে। ঠিক। তবে যে জিনিসটা এরা বারবার বলছে, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উঠে আসছে, যে পুলিশের কথাটা, সেটা আমি
অল্প পরে আসছি, পুলিশের ব্যবহার নিয়ে আমি একটু পরে আসছি। অনেকের সঙ্গে একটু আমার অমিল হতে পারে, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দেব। হ্যাঁ, তুমি বলুন যেটা বলছিলে সে প্রশ্ন। বলুন। ও, এই যে পুলিশের, ধরো এই ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে, ডার্বি ম্যাচ প্রথমত বাতিল হলো, কিছু কিছু আমরা অডিও টেপ শুনতে পাচ্ছি বিভিন্ন রকম, বারণ করা হচ্ছে বলে। আমি তার কোনো সত্যতা নিরূপণ আমি যাচ্ছি না, ঠিক। নিরূপণ করতে যাচ্ছি না, ঠিক কি ভুল পরের ব্যাপার। পুলিশ প্রথমত ওখানে 144 ধারা করেছে এবং বলেছে ডার্বি ম্যাচ হবে না। বেশ। এবং পুলিশ সেখানে ভীষণ ভাবে মোতায়েন ছিল, কাউকে দাঁড়াতে দেয়নি। খুব আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ভীষণ তৎপর হয়েছে। এটা অনেকে পুলিশের খুব সমালোচনা করেছে। দুটো জিনিস তারা বুঝতে পারছে না, অনেকে বড় মানে টেলিভিশন মিডিয়াও সবাই খুব তারস্বরে বলছেন, দুটো জিনিস কিন্তু তারা ভুল করছেন। একটা জিনিস ভুলে যাচ্ছেন, পুলিশকে এই দলদাস হিসেবে রেখে দিয়েছে বরাবর এই তৃণমূল সরকার বহুদিন ধরে। যা বলছে পার্টি, মেজো সেজো ছোটদা যা বলছে তাই করতে হয়েছে পুলিশকে। এইটা পুলিশের সম্ভ্রমে, আত্মমর্যাদায় বহুদিন ধরে ঘা দিয়েছে, এমন নয় ঘা দেয়নি। এবং এই যে ঘটনা রাজ্যি করে ঘটে গেল, তারপরে পুলিশকে আবার লুকোতে হয়েছে, আবার পালাতে হয়েছে, আবার নিজের মাথা বাঁচাতে হয়েছে। সাংঘাতিক একটা ভেতরে, এটা আমি বলে দিলাম দূর থেকেই, একটা বিক্ষোভ দানা বেঁধেছে, পুঞ্জীভূত হয়েছে পুলিশের মধ্যে। পুলিশ ক্রমেই আগ্রাসী হয়ে উঠবে। এক নম্বর, কেন আগ্রাসী হয়ে উঠবে? সে মনে করবে আমার হাতে বন্দুক আছে, আমার হাতে আইন শৃঙ্খলার ভার, অথচ আমাকে এরা কেন শাসন করবে। ওর মূলত রাগটা কিন্তু সেখান থেকে আসবে, এবং সেই রাগের বহিঃপ্রকাশ কিন্তু ঘটবে, বিভিন্ন ক্ষেত্রে ঘটবে। এবং এটা হওয়া খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, সমস্ত জায়গায় হতে পারে। মনে রাখবে বাংলাদেশে ঠিক এটা হয়েছে। বাংলাদেশ আর্মি শেষ পর্যন্ত বলল আমি দেশের লোকের উপরে গুলি চালাবো না, বলল। এবং এমন কি ঠিক পাকিস্তানের সময় এই ঘটনা ঘটেছিল, ইট হ্যাপেন্ড দেন। আজকের দিনে সেই রিপোর্ট বেরিয়ে এসেছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তানের লোক বলছে আমি নিজের দেশের লোকের উপরে কত গুলি চালাবো। আর এখানে কি হবে? ঠিক উল্টোটা হবে। এখানে হবে, তাকেই বলা হয়েছে দলদাস, তাকেই বলা হচ্ছে তুমি কিছুই করতে পারো না, তাকেই বলা হচ্ছে তুমি লুকিয়ে পড়ো। কারা বলেছে? যত রাউডি কিছু, যারা দলের নামে করে খায়, যারা হকারদের বসায় টাকা তোলে, যারা বিভিন্ন জায়গায়, মানে হেন কাজ নেই হয়তো করাপশনে তারা করে না এমন নয়। আমি তো জানি প্রচুর লোক এরকম, এই হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে, এ নিয়ে কোনো ধর্মের ব্যাপার নেই, তাদেরকে পুলিশকে সমঝে চলতে হয়েছে। আজকে যখন তারা বলছে এই কথাটা, আমার ধারণা পুলিশ নিজেই নিজেরা স্থির করেছে, পুলিশের শীর্ষ কর্তারা আর কারুর কথা শুনবেন না, আইন শৃঙ্খলা রক্ষায় কারুর কথা শুনবেন না। এবারে যে কোনো সময় আমি বলে দিলাম, এই যে তৃণমূলের মেজো সেজো বা ছোট না, তারাও মার খাবে পুলিশের হাতে। আমি এটা বলে দিলাম, লিখে দিতে পারো, হবেই। যদি এই জিনিস আজ চলতে থাকে এইটাই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীও পারবেন না, কারণ অত্যন্ত আমরা মুখ্যমন্ত্রী যদি হ্যাঁ, নিরপেক্ষ। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই হ্যাঁ, বিষয়টার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় ঢুকবো, যেটা আমাদের সময় কম হয়েছে বলে আপনাকে একটু থামাতে হলো। হ্যাঁ, সেটা হচ্ছে হুম, যে রাজ্য সরকারের একাধিক নির্দেশ একের পর আসছে, কখনো কোনোটা উঠে যাচ্ছে, কোনোটা নিয়ে আর নানা রকম বিতর্ক তৈরি হচ্ছে। তার মধ্যে যেটা সবচেয়ে বড় আমাদের মনে হয়েছে, যেটা সেটা হচ্ছে মহিলাদের রাতে কাজে বেরোনোর হুম, উপরে যত সম্ভব তাদের হুম, যাতে না করে ও তার হ্যাঁ, একটা হ্যাঁ, এটা একটা অদ্ভুত নির্দেশ। এটা কলকাতার মতো শহরে বা পশ্চিমবাংলায় এটা শুনে আমাকে একজন আমার বাইরে আমার পাটনা থেকে এক বন্ধু ফোন করেছিল, বিহারবাসী বন্ধু। তো সে অবাক হয়ে গেল শুনে, সে শুনে আমাকে ওটা যার জন্য ফোন করেছে যে এটা এরকম হচ্ছে কলকাতায়। আমি বললো হুম, কলকাতায় থেকেছি, এরকম কখনো হতে হুম, পারে? তো হুম, এটা এটা তো সত্যি বিস্মিত করেছে সমস্ত ইয়েকে। হুম, 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 তো আপনি জানেন, আপনি আমাদের হুম, সংবাদপত্র জগতে গৌর কিশোর ঘোষ যখন আজকাল পত্রিকা চালু করেন, তখন তিনি প্রথম মহিলাদের রাত্রিবেলা ডিউটি রিপোর্টারদের চালু করেছিলেন। হ্যাঁ, তো আমার অনেক প্রাক্তন ইয়ে আছে, সহকর্মী আছে যারা সেই সময় রাতে ডিউটি দিত, আর এখন তো হামেশাই আমরা দেখেছি। তো
তারা আমাদের সঙ্গে ডিউটি করেছে। তো এরপরে হাসপাতালে মহিলারা কি করে কাজ করবে, এই সমস্ত সংবাদপত্রের অফিসে কি করে কাজ করবে, এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যাপারেও তো তাহলে অনেকটা কমে যাবে। এখন আইটির যুগ, অনেককে সারা রাত্রির কাজ করতে হয় অনেক ইয়েতে। তো সমস্ত জায়গায় তাদের দায়িত্ব নিতে হবে। তাদের যদি এত মহিলাদের পেছনে খরচা করতে হয় কোম্পানিগুলোকে, তো তারা তো মহিলা কর্মী রাখার ব্যাপারেই ইয়ে করবে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমার মনে হয় যে একটা অদ্ভুত সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি একটু হ্যাঁ, বলুন এই এইটা বিষয়ে। এটা এটা আমি একটা ইয়েতে বলেছি, যাই হোক ভীষণ ভাবে, যাই হোক তাও আমি তোমাকে বলছি এটা অদ্ভুত শুধু না, এটা হচ্ছে অবাস্তব একটা মানে চিন্তা ভাবনা। এটা হতে পারে না, এটা হয় না। প্রথমত হচ্ছে তুমি যেটা বলেছো একদম ঠিকই। গৌরকিশোর ঘোষ যখন আজকাল শুরু করেন তখন তিনিই প্রথম কিন্তু মহিলা রিপোর্টার পর্যন্ত তিনি এমপ্লয় করা রাতের শুরু করেন। রাতের হ্যাঁ, রাতের তখন ডিউটিতে। হ্যাঁ, এমনি মহিলা রিপোর্টারই ছিল না তখন। আনন্দবাজার পত্রিকা তো মহিলা রিপোর্টার ছিল না, বা অন্য কাগজেও ছিল না, তখন ওইখানেই প্রথম হয়। এবং রাত্রে সাবিং এ তখন বেশ কয়েকজন আমার খুব বন্ধু, খুবই বিশেষ বন্ধু সুতনুকা, সেখানে রাত্রে প্রথম দিকে যারা কাজ করেছে, সুতনুকা ভট্টাচার্য, ও তখন ডেস্কে ছিল, কাজ করতো নিয়মিত। রাত্রে কাজও তখন রেগুলারলি করেছে। এবং ও নিজেই বলেছে সেখানে আমাদের কোনো রকমের নিরাপত্তা হ্যাঁ, বোধে 2:30-3টের সময় ঠিক। সবাই আমরা বাড়ি ফিরতাম একসঙ্গে। এবং হ্যাঁ, এবং না তখন তখন নাইট ড্রপও ছিল না সেই নাইট সময় ড্রপও ছিল না। আজকালে। হ্যাঁ, ওই প্রথম গোটা দিকে রাত, সেটাও ছিল গোটা না। রাত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গোটা রাতই থাকতে হতো, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। একটা ক্যাম্প খাট ছিল, সেখানে শুয়ে থাকতো, ওটা কোনো অসুবিধা হয়নি, এটা ছিল। কারণ তিনি মনে করতেন, গৌরকিশোর মনে করছেন মহিলারা পারবে না, এটা হতে পারে না। মহিলারা কেন পারবে না? মহিলাদের তো না পারা, পুরুষরা যদি পারে মহিলারা কেন পারবে না? এটা উনি সমান চোখে দেখতেন বলে এটা বলেছিলেন। আর আজকে যে সিদ্ধান্তটা হলো সেটা যতটা হাস্যকর ততটাই অবাস্তব এবং অযৌক্তিক। এটা হতে পারে না। তবে যেটা তুমি বললে সবচেয়ে চিন্তার, সেটা হচ্ছে কর্মসংস্থানের, মহিলাদের কর্মসংস্থান আরো কমে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। এটা আরো বেশি চিন্তার আমার কাছে। এমনিতেই মহিলাদের কর্মসংস্থান কম, অনেকেই কর্মসংস্থান কাজ কম। করতে পারেন না, অনেক বৈষম্য আছে, সেখানে যদি আরো কমে যায় এটা খুবই চিন্তার বিষয় হয়ে যাবে। এবং এটা মুশকিল হচ্ছে মনে যে হয়। হাসপাতালগুলো, খবরের কাগজগুলো, এই সমস্ত আইটি কোম্পানিগুলো, এবং খোদ পুলিশের মধ্যে অনেক মহিলা হুম। নাইট ডিউটি করতে হয়। তাদের হ্যাঁ। তাদের কি হবে আমি তো এটা ভাবতেই পারছি শুধু না যে। সমস্ত সমস্ত জায়গাতেই মহিলারা, যেখানে কোথায় বাকি আছেন মহিলারা, কোথায় এভারেস্টও তাই তো। উঠছেন, আর মহিলারা কুস্তিও লড়ছেন, সবই হ্যাঁ, তো করছেন মহিলারা। হ্যাঁ, শুটিংও করছেন, যত সোনা ফোনা আমরা দিতে আনছে, সোনা ব্রোঞ্জ মহিলারাই তো করছেন, আমি কথার কথা বলছি। ঠিকই তো। কাজেই এটা এবং এবং আমাদের তো মনেই আছে যে কিভাবে রাস্তায় নেমে প্রতিবাদ মহিলারাই তো করছেন। কাজেই এই এই যে ধরনের চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা খুব তাড়াহুড়ো করে হঠাৎ করে নেওয়া হচ্ছে। এবং কোনো এর পেছনে সেরকম কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা হ্যাঁ, আছে বলে মনে প্রথমত করছি এই না। যে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফল হচ্ছে কখনো ডাক্তারদের হুম। বদলি করা হচ্ছে, আবার সেই অর্ডার হুম। যখন বিতর্ক হচ্ছে, যখন সমালোচনা হচ্ছে, আবার সেই অর্ডার সরকার ফেরত নিয়ে নিচ্ছে। হুম। হ্যাঁ, এরকম একাধিক হুম। সিদ্ধান্ত হুম। হচ্ছে, এবং তারপরে হুম। ফেরত নেওয়া হচ্ছে। এই হুম। হকার উচ্ছেদ নিয়ে একবার সিদ্ধান্ত হলো, হুম। আবার সেটা হুম। মুখ্যমন্ত্রী নিজেই নেমে হুম। বদলি করার পরে। এই হুম। যে সরকার বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছে, হুম। এইটা কেন, হুম। এটা কেন হচ্ছে, এটার কারণ কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই যে রাশ অনেক আলগা হয়ে গেছে। কারণ তিনি অত রাশ নিতে পারে না, হতেই পারে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, বিভিন্ন কারণে। আর তিনি যাদের উপরে ভরসা করেছেন, এই যে তার মানে ক্লোজ সার্কেল, যে ঘনিষ্ঠ যে বৃত্ত, সেখানে যদি কিছু অপদার্থ থেকে যায়, একদম কার্যকর ভাষায় বলছি, যদি মানে এই আমার বলাতে হয়তো অনেকেই রাগ করবেন বা মনে করবেন মামলা করা উচিত, যাই করুক, কিছু অপদার্থ যদি সেকে যায়, তাহলে সেই অপদার্থতা এর প্রকাশ এইভাবেই ঘটে। এবং আমি জানি তাদের মধ্যে একাধিক মন্ত্রীও আছেন একেবারে অপদার্থ, একেবারে পরিষ্কার কথায়। কিন্তু তারা যা বোঝাবেন উনি যদি তাই বুঝছেন, কারণ উনি তো নিজে দেখছেন না। উনি নিজেই বলেছেন বদলির অর্ডার হয়ে গিয়েছে, আমি জানতাম না, উনি নিজে স্বীকার করেছেন এই কথাটা। তো এইটা কেন এই রকম অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত হয় কি করে? তো এটা গোটাটাই হচ্ছে একেবারেই তার, তিনি ছেড়ে দিয়েছিলেন কোনোভাবে, যাদের হাতে ছেড়ে দিয়েছিলেন তারা একেবারেই কাজ করতে পারে না, কিন্তু তাকে কেন রাখতে হয়েছে এদের?
কারণ তারা হচ্ছে ইয়েস ম্যান। যা বলবেন মুখ্যমন্ত্রী তাতেই তারা বলবেন যে ঠিক আছে। এই ইয়েস ম্যানরা হচ্ছে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে মারাত্মক। কিন্তু এ তো সমস্ত ক্ষেত্রেই থাকে। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি এটা থাকে তাহলে তো রাজ্যের এই হাল হবে। এটা এই ইয়েস এটা ম্যানের ব্যাপারটাই তে আপনি যেটা বললেন এটাতেই বারবার মনে হচ্ছে যে এই যে আরজি করের যে প্রিন্সিপাল, হ্যাঁ সেখানেও তো হুম সেই একই ঘটনা ঘটেছে। তিনি পদত্যাগ করতে হুম চাইলেন, তার পদত্যাগ হুম পত্র গ্রহণ না করে তাকে বদলি করা দেওয়া হলো, কার্যত তাকে একটা প্রমোশন দিয়ে তাকে আবার পাঠিয়ে হুম দেওয়া হলো। তো এইটা হুম তো সাধারণ মানুষের মধ্যে, মানে আমি খুব ভালোভাবে বিচার প্রক্রিয়া করছি, তদন্ত প্রক্রিয়া চালাচ্ছি, ন্যায় বিচার দেব, হুম। কিন্তু সেখানে মানুষের মনের মধ্যেও তো এই ধারণাটা তৈরি করে দিতে হবে যে আমি সত্যিই আমি ঠিক পথে চলেছি এবং আমি ফেয়ার, আমি কাউকে কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। হ্যাঁ, সেই বার্তাটা তো একটা বড় ধাক্কা খেলো এই প্রিন্সিপালকে যখন বদলি করে দেওয়া হলো। এই যে পারসেপশন যাকে বলে, এই তুমি যেটা ধারণা বলছো, এই পারসেপশন, আমার পারসেপশনটা যদি এমন হয় যে আমি যাদের জন্য করার কথা, মানুষের জন্য, মহিলাদের জন্য, যার জন্য বিচারের জন্য, সেটার জন্য আমি করছি, তাহলে সে যত নিষ্ঠুরই হোক সেইটাকে গ্রহণ করতে হয়। সেই নিষ্ঠুর সিদ্ধান্তকেও গ্রহণ করতে হয়। সেই নিষ্ঠুর সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার অর্থই হলো আমার ক্ষমতাকে কায়েম করে ধরে রাখার চেষ্টা, আপ্রাণ চেষ্টা। এবং তখন মতিভ্রম হয়, তখন বুঝতে পারা যায় না কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি। ঠিক এই ঘন্টা হয় বারবার। ওই জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি। উনি ভুগছেন এই কারণেই। এবং এটা যে ভুগছেন সেটা তো তার ঘনিষ্ঠ মহল থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় না হলে কেন তার সমস্ত সমর্থনে, এই সমস্ত সিদ্ধান্তের সমর্থন করছেন না? এই কারণেই করছেন না। এবং এই দলের কারণে, এক একমাত্র মুখপাত্র এই তিনি কারণে। প্রকাশ্যেই বলছেন যেটা ভুল হয়েছে সরকারের সিদ্ধান্ত, হ্যাঁ, প্রকাশ্যে বলছেন। এক প্রকাশ্যে মুখপাত্রকে বলছে। সরিয়ে দেওয়া হলো, তিনি এই এই কাজটা তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর কাছে সঠিক খবর পৌঁছচ্ছে না। হ্যাঁ, হুম। আর্জি করে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। শান্তনু সেন তো এই বললেন, তাকে এইটা সরিয়ে দেওয়া এইটা হলো পদ থেকে। এইটা হ্যাঁ, সরিয়ে দেওয়া হলো। তো আমি তো আগের দিন বলেছিলাম তার, তিনি যদি দুটো কাজ প্রথমেই করতেন, কিন্তু তিনি তো করবেন না, তিনি করতে পারেন না। তিনি মনে করেন আসলে এরা সবাই, এনারা, আমি দেখেছি এরা সবাই মনে করেন ক্ষমতা ছেড়ে দেওয়ার অর্থ হয়েছে নিজেকে আহ, লোকের সামনে মনে করানো যে আমার কোনো ক্ষমতা নেই, বা আমার সেই নিজের উপরে যাকে বলা হয় আমার কোনো কনফিডেন্স যেটা, সেটা নেই। আমার নিজের প্রত্যয়, আত্মপ্রত্যয় নেই। কিন্তু ঠিক উল্টোটাই হয়। আমি যদি ক্ষমতা ছেড়ে দেবার ক্ষমতা দেখাই, তাহলে অনেক বেশি ক্ষমতাবান হয়ে যান তিনি। তিনি যদি বলতেন আমি স্বাস্থ্য দপ্তর আমি আর রাখছি না, পুলিশ দপ্তর রাখছি না, এটুকুও তো বলতে পারতেন। সেটা বললেও কিন্তু অনেকটাই মানুষের মনে কিছুটা হয়তো একটা প্রলেপ পড়তো। কেন পড়তো আমি বলছি না যে পুরোপুরি সমস্ত ঠান্ডা হয়ে যেত। কিন্তু যদি কোনো সিনিয়র, কোনো অভিজ্ঞ, কোনো সৎ দক্ষ লোককে সেখানে বসাতেন, তাহলে হয়তো খানিকটা হলেও এই সিচুয়েশন, পরিস্থিতিটা স্বাভাবিক হতে পারত। কিন্তু তিনি তো সবটাই নিজের হাতে রেখে দিচ্ছেন, এবং নিজের হাতে শুধু না, ওই কক্ষিগত করে রাখছেন। যারা তার সঙ্গে আছে এই বৃত্তের মধ্যে, তারাও একই সঙ্গে থেকে যাচ্ছে। এইটাই খুব চিন্তার, এটা খুবই দুশ্চিন্তার। ঠিকই তার বলেছেন। পক্ষে আরো বেশি দুশ্চিন্তার। এটা সত্যিই খুব চিন্তার। আমরা চাই যে এই অবস্থাটা হুম দ্রুত রাজ্য সরকার কাটিয়ে উঠুক এবং একটা হুম স্বাভাবিক পরিস্থিতি আবার তৈরি হোক, যেখানে মানুষ ন্যায় বিচার হুম পাবে, আবার মহিলারা স্বাভাবিকভাবে কাজকর্মে ফিরতে পারবে এবং তাদের মনে হুম ভয় থাকবে না। তারা আবার কলকাতার যে আমাদের গর্বের শহর কলকাতা, সেখানে অন্তত অর্ধেক আকাশ এরকমভাবে হুম রাস্তায় নেমে পড়বে না। আর প্রশাসনের হুম। উপরেও তাদেরও মনে হবে না হুম। যে তাদের উপরে, তাদের মাথার উপরে অর্ধেক আকাশ ভেঙে পড়েছে। তো সেটাই। গৌতম দা, এরকম হুম আজকে একটা মূল্যবান আলোচনা করার জন্য আপনাকে হুম আমাদের দর্শকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও যারা এই অনুষ্ঠান শুনলেন, তাদের সবার কাছে অনুরোধ যে আপনারাও কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আপনাদের এই সঙ্গে একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক নমস্কার।